ফখরুদ্দিনের আমল, যা ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিরলতম এক অধ্যায়। আজও বহু মানুষের মুখে শোনা যায়, ওই সময় রাজপথ ছিল নীরব, প্রশাসন ছিল কড়া, আর রাষ্ট্র যেন আচমকা তারের মতো সোজা হয়ে গিয়েছিল। রাজনীতির উত্তাপ কমে এসে দেশ জুড়ে নেমে এসেছিল এক ধরনের বরফ শীতল শৃঙ্খলা। স্বাধীনতার পর এমন দৃশ্য বাংলাদেশ খুব কমই দেখেছে। আর সেই সময়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন ড ফখরুদ্দিন আহমেদ। মাত্র 2 বছর দায়িত্বে থেকেও তিনি এমন এক ছাপ রেখে গেছেন, যা আজও আলোচনার বিষয়। তার শাসনামলে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি, দলীয় পরিচয়ের কোনো মূল্য ছিল না, আইন ছিল সবার জন্য সমান, ভুল করলে শাস্তি, ব্যতিক্রমের সুযোগ নেই। রাজনীতি নয়, প্রাধান্য পেয়েছিল রাষ্ট্র ও শাসন ব্যবস্থা। আজকের বাস্তবতা থেকে ফিরে তাকালে অনেকের কাছেই সেই সময়টা শৃঙ্খলা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের এক বিরল উদাহরণ হয়ে ওঠে। অথচ এই মানুষটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল না। 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন, কিন্তু সহিংসতা, অনাস্থা আর রাজনৈতিক টানাপোড়েনে সেই ব্যবস্থা ভেঙে পড়ে। দেশ কার্যত অচল হয়ে যায়। নতুন করে সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলে প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হননি। ঠিক সেই সন্ধিক্ষণেই সামনে আসেন ড ফখরুদ্দিন আহমেদ। 2007 সালের 11 জানুয়ারির 1-11 বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। জরুরি অবস্থার মধ্যে দিয়ে ড ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব নেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। দায়িত্ব নেওয়ার পরপরই দেশের চিত্র বদলাতে শুরু করে। রাস্তায় মিছিল নেই, রাজনৈতিক কর্মসূচি নেই, টক শোতে নেই আগের মতো উত্তপ্ত বিতর্ক। প্রশাসন ছিল সক্রিয়, আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর। চারদিকে শৃঙ্খলার এক দৃশ্যমান উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। এই আমলের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অধ্যায় ছিল দুর্নীতি বিরোধী অভিযান। বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া হয় একের পর এক কঠোর পদক্ষেপ। প্রায় 160 জন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, শীর্ষ আমলা, ব্যবসায়ী ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে মামলা হয়। বহু প্রভাবশালী ব্যক্তি পরিস্থিতি আঁচ করে দেশ ছেড়ে চলে যান। সাধারণ মানুষের একাংশ এতে সন্তুষ্ট হলেও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় আতঙ্ক ও অনিশ্চয়তা। সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি করে দেশের 2 প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার গ্রেফতার। 2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে সুধা সদন থেকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করে সংসদ ভবন এলাকায় স্থাপিত অস্থায়ী কারাগারে নেওয়া হয়। একই বছরের 13 সেপ্টেম্বর ভোরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে গ্রেফতার করে সিএমএম আদালতে হাজির করা হয়। জামিন না হওয়ায় তাকেও নেওয়া হয় সংসদ ভবন এলাকার সাব জেলে। 2 নেত্রীকে পাশাপাশি সেলে রাখা হয়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছিল নজিরবিহীন ঘটনা। পরপর 2 ঈদ কারাগারে কাটাতে হয় এই 2 নেত্রীকে। এই সময়কে অনেকেই শুধু ফখরুদ্দিনের আমল না বলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল বলেও উল্লেখ করেন। কারণ জনমনে একটি ধারণা ছিল, সামনে ড ফখরুদ্দিন আহমেদ থাকলেও নেপথ্যে শক্তিশালী ভূমিকা পালন করছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ। এই বাস্তবতা নিয়েই ওই সময়ের শাসন ব্যবস্থা ঘিরে নানা বিতর্ক, আলোচনা ও সমালোচনা তৈরি হয়। অস্থিরতার মধ্যেও এই সরকারের মূল লক্ষ্য ছিল একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। দীর্ঘ প্রস্তুতির পর 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। 2009 সালের জানুয়ারিতে দায়িত্ব ছাড়ার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধ্যায় শেষ হয়।